আসসালামু আলাইকুম। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট স্ট্রিমিং পার্টনার র‍্যাবিট হোল বিডি। বাংলাদেশের আরেকটি জয়ের ইমিডিয়েট আগে আমরা কথা বলছি এবং যেখানে আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলছিলাম আজকেই যে বাংলাদেশ আজকে যে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আপনাদের সঙ্গে যখন আমরা দেখা করছি তখন হয়তো বাংলাদেশের জয়ের গল্প এবং পারফরমেন্সের কথা নিয়ে কথা বলতে পারবো এবং সেরকমই একটা জয়ের ইমিডিয়েট আগেই আমরা কথা বলছি এবং আমাদের সাথে কানেক্টেড আছেন বাংলাদেশের অতি জনপ্রিয় যদি বলি পারফরমেন্স অ্যানালিস্ট এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় ইন্টারন্যাশনাল কমেন্টেটর সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। সামি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বান্না ভাই, বাংলাদেশের তো একটা মাত্র উইকেট প্রয়োজন, বাট বেরসিক বৃষ্টিটা এই মুহূর্তে বাগড়াটা বাঁধালো এবং ক্রিকেটের সঙ্গে বৃষ্টির সবসময় একটা বৈরিক সম্পর্ক থাকে। সেই বৈরিক সম্পর্কটা কখনো কখনো হয়তো পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে কারোর জন্য, তবে এই মুহূর্তে তো অপেক্ষাটা বাড়াচ্ছে। জি, হয়তো আমরা যদি ম্যাক্সওয়েলের মতো এরকম কোনো ইনিংস মানে না দেখি তাহলে হয়তো আমরা বলতে পারি বাংলাদেশের একটা জয় আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি। তো আজকে টসে হেরে সামি ভাই আমরা দেখছিলাম যে বাংলাদেশ 284 রান করে 8 উইকেট হারিয়ে এবং যেখানে 4 বছর পর ওয়ানডে একাদশে আসা মোসাদ্দেক হোসেন সৈকতের অনবদ্য ইনিংস দেখেছি, আমরা তানজিদ হাসান তামিমের একটা ইনিংস দেখেছি। এছাড়া যদি আমরা বলি যে শান্তরও কিন্তু একটা ভালো ইনিংস ছিল 67 রানের এবং লাস্টের দিকে হচ্ছে তাসকিন আহমেদের কিন্তু একটা ক্যামিও ছিল যেটা 20 রানের এবং অস্ট্রেলিয়ার পক্ষে 3 উইকেট নিয়েছেন নাথান এলিস, শর্ট নিয়েছেন 2টা উইকেট এবং রানশা নিয়েছেন 2টা উইকেট। ওভারঅল যে পারফরমেন্সটা যদি বলি বাংলাদেশের ব্যাটিং এ সেটা কি আসলে আপনার কাছে অনুমিত? আপনি কিন্তু বলছিলেন 278 একটা বাংলাদেশের স্কোর হওয়া উচিত যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং ঘুরে ফিরে কিন্তু সেরকম একটা স্কোর আমরা দেখলাম। এটা কি অনুমিত ছিল? বান্না ভাই, সত্যি কথা বলতে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য উইকেট, কারণ লাস্ট 2-3টা সিরিজ ধরে উই হ্যাভ বিন সিইং দ্য উইকেট হ্যাজ বিন ভেরি গুড। যদিও এই পার্টিকুলার উইকেট যে উইকেট আজকে খেলা হয়েছে বা যে কন্ডিশনটা আসলে ছিল সেটা আপনি লাস্ট 2টা সিরিজের মতো যে একেবারে সিমিলার কাইন্ড অফ উইকেট, ব্যাপারটা কিন্তু সেরকম না। ডেফিনেটলি ইট ওয়াজ আ স্পোর্টিং উইকেট, কারণ কোনো প্রকার আনইভেন মুভমেন্ট আমরা আসলে দেখতে পাই না, যে আনইভেন মুভমেন্ট করেছে, আনইভেন বল লো বাউন্স করেছে বা আনইভেন হাই বাউন্স করেছে। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এর আগের 2টা সিরিজে অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট ওডিআই বিটুইন বাংলাদেশ এন্ড নিউজিল্যান্ড, পাকিস্তান সিরিজ এবং নিউজিল্যান্ডের সঙ্গে 2টা ম্যাচ, পরের 2টা ম্যাচ সবকিছু মিলিয়ে একটু বেটার ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনটা ছিল। সেটা আপনি বলতে পারেন 55% ফর ব্যাটিং, 45% ফর বোলিং, অর্থাৎ ব্যাটিং বোলিং দুটো ক্ষেত্রে কাছাকাছি ইভেনলি ব্যালেন্স ছিল, মানে ব্যাটিং এর পাল্লাটা একটু ভারী ছিল। আজকের উইকেটটা আমি বলবো যে 55% ফর বোলিং, 45% ফর ব্যাটিং, ব্যালেন্সড। ইট ওয়াজ অলসো ব্যালেন্সড, বাট এটা হয়তো বোলিং এর দিকে একটু এক্সট্রা ফেভারেবল কন্ডিশনটা ছিল। সেটা কি কারণে? ওভারকাস্ট কন্ডিশন ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি, এবং উইকেটের নেচারটা যেহেতু বর্ষাকালের সময়টা চলছে, সো আলটিমেটলি এমনিতেও একটু মানে বোলিং ফ্রেন্ডলি কন্ডিশনটা হবে। বাট হ্যাটস অফ টু টনি হেমিং, উই হ্যাভ টু গিভ ফুল ক্রেডিট টু হিম, যে তিনি একটা স্পোর্টিং উইকেট রাখার চেষ্টা করেছেন, যেখানে হয়তোবা দুপক্ষের জন্যই অনেক কিছু ছিল। আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, স্পিনাররা দে গট দ্য আর্লি টার্নস, মানে খুব আর্লি টার্নটা এক্সপোজ হয়ে গিয়েছিল। 10 ওভারের মধ্যে স্পিনাররা এসে টার্ন পাওয়া শুরু করেছিলেন। ইনিশিয়ালি পেস বোলাররা কিন্তু বেশ ভালো মুভমেন্টটাও পাচ্ছিলেন, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গিভ ক্রেডিট টু নাজমুল শান্ত অ্যান্ড তানজিদ হাসান তামিম, কারণ দেখবেন যে তারা দে ওয়ার জাস্ট মুভিং ফরওয়ার্ড অ্যান্ড ট্রাইং টু নেগোশিয়েট দ্য বল। কারণ উইকেটে একটা পর্যায়ে কিন্তু ইনিশিয়াল স্টেজে যেহেতু নেথান এলিস খুব ভালো মুভমেন্ট পাচ্ছিলেন, সো ওই মুভমেন্টটাকে কাট অফ করার জন্য তানজিদ তামিম এবং আপনি যদি চিন্তা করেন যে নাজমুল শান্ত, তারা বেশ এগিয়ে এসে নেগোশিয়েট করার চেষ্টা করছিলেন, এবং এগিয়ে এসে নেগোশিয়েট করাটা অস্ট্রেলিয়ার জন্য আসলে এতটা ডিস্টার্বিং ছিল যে উইকেট কিপার কিন্তু একটা পর্যায়ে উইকেটের সামনে এসে উইকেট কিপিং করতে বাধ্য হচ্ছিলেন, পেসের এগেনস্টেও। মানে পেস বোলার যখন বোলিং করছেন তখনও দেখবেন যে উইকেট কিপার এসে সামনে এসে উইকেট কিপিং করছেন, বিকজ ইট রিয়েলি ক্রিয়েটেড আ কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন ফর অস্ট্রেলিয়ান সাইড, কারণ যে শান্ত এবং তানজিদ তামিম যেভাবে এগিয়ে এসে তারা ডিল করার চেষ্টা করছিলেন। সো ওই পিরিয়ডটা বেশ ভালো মতো পার করেছেন, আর্লি টার্ন পাচ্ছিলেন স্পিনাররা, সেখানেও মোসাদ্দেক হোসেন সৈকত বেশ ভালো ব্যাটিং করে গেছেন। হৃদয়ের কথা বলবো যে ডেফিনেটলি হৃদয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে মিড উইকেটটাকে যদি হালকা ব্লক করে দিয়ে দেওয়া হয় তখন সিঙ্গেল স্কোরিং অপশনটা অনেকাংশে কমে যায় তাওহিদ হৃদয়ের জন্য। সো ওই স্ট্রাগলটাও তিনি আজকে করেছেন, অন দ্য আদার হ্যান্ড মোসাদ্দেককে যে বিষয়টা দেখা গেছে, স্কোয়ার অফ দ্য উইকেট অনেক রান নিয়েছেন, সিঙ্গেল পারচেস করেছেন, বাহাইন্ড দ্য স্কোয়ার ডিপ থার্ড ম্যান বলি কিংবা
স্কোয়ার লেগ বলি, ফাইন লেগ বলি, উইকেটের চারপাশে খেলতে দেখেছি আমরা একবারে। এক্স্যাক্টলি। আর পেছনের জায়গাটা এটা হয় কি যে ওয়ানডে ফরম্যাটে যখন আপনার সামনের দিকে সিঙ্গেল স্কোরিং অপশনটা বন্ধ করে দেয়, তখন ব্যাটসম্যানদের ক্যাপাবিলিটির জায়গাটা সেখানে, যেটা আমরা একটা সময় সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমকে দেখতাম, উইকেটের পেছন দিক থেকে রান করার দক্ষতার জায়গা। মোসাদ্দেক সেটা করেছেন। আবার 3-4টা ডট বলের পরে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে লং অন লং অফ এর মাঝামাঝি অঞ্চলটা মোসাদ্দেক খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন। সো ইট ওয়াজ আ কমপ্লিট ইনিংস। বাট তারপরেও যদি বলি যে অস্ট্রেলিয়া কিন্তু 3-4টা চান্স মিস করেছে। মোসাদ্দেকের একটা ক্যাচ ড্রপ জি জি হয়েছে, জি। নাজমুল শান্ত লাইভ পেয়েছেন, তানজিদ তামিমও সেই জায়গাটা বলবো লাইভ পেয়েছেন, লিটন কুমার দাসও একটা বল লাইভ নোম্যান্স পেয়েছেন। ল্যান্ডে পড়েছিল। সো এই চান্সগুলো অস্ট্রেলিয়া যদি নিত, তাহলে হয়তোবা রানটা আরেকটু কম হতো। কিন্তু তারপরে এন্ড অফ দ্য ডে এটা এটা আসলে ইটস জাস্ট আ পার্ট অফ দ্য গেম, এবং ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো অফ দ্য গেম, যেটা আমার মনে হয় যে বাংলাদেশ জাস্ট রিকভার্ড ইট ভেরি ওয়েল। হ্যাটস অফ টু মোসাদ্দেক হোসেন সৈকত, যে দ্য ফর্ম হি হ্যাজ ইন দ্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, he just carried forward the same particular from international arena, এবং what a comeback it is। 4 বছর পর কামব্যাক করেছেন, বল হাতে বেশ ভালো এক্স্যাক্টলি। 3টা উইকেট নিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে 284 রানস এই পার্টিকুলার কন্ডিশনে ইট ওয়াজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। বিশেষ করে আমি যদি বলি পাকিস্তান সিরিজে যদি, মানে পাকিস্তান সিরিজের মতো উইকেটে যদি খেলা হতো, বা নিউজিল্যান্ডের সঙ্গে যে 2টা ওয়ানডে হয়েছে পরের দিকে সেরকম উইকেটে যদি খেলা হতো, এই 284টা আসলে 320-এর সমান। 320-এর সমান। না, আজকে আসলে স্পোর্টি উইকেট ছিল এবং আমরাও আশা করছিলাম যে হয়তো অস্ট্রেলিয়া ব্যাটিং এ নেমে অ্যাটলিস্ট একটা ভালো কম্পিটিটিভ একটা ব্যাটিং স্কোর আমরা দেখতে পাবো, কিন্তু সেখানে আমরা বৃষ্টির এই মানে যে ব্রেকটা দেখছি এর আগ পর্যন্ত 191 রানে 9 উইকেট, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। এবং সেটারও একটা যদি বলি, 10ম উইকেটে 35+ একটা রানের কিন্তু বদৌলতে আজকে 190 এর কাছাকাছি একটা স্কোর। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে অস্ট্রেলিয়া যে ব্যাটিং এর যে কলাপস করা কিংবা এত ভালো ব্যাটিং উইকেটেও যদি ওরা ব্যাটিং না করতে পারে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বোলারদের ক্রেডিট কি আমরা দিতে পারি, নাকি ব্যাটিং এও তাদের দুর্বলতা ছিল? মান্না ভাই, অল দ্য ক্রেডিট গোস টু দ্য পেস বোলার্স অফ বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে দুটা ছবি আজকে সোশ্যাল মিডিয়া খুব ঘোরাঘুরি করছে। একটা 2019 বিশ্বকাপে জি। মিচেল স্টার্ক তামিম ইকবালকে আউট করে তিনি একটা টিপ্পনির হাসি কেটেছিলেন, অ্যাগ্রেশন আর কি। অ্যাগ্রেশন দেখিয়েছিলেন। এখন এমন একটা সময় যে নাহিদ রানা অ্যাগ্রেশন দেখাচ্ছেন জশ ইংলিশকে, এবং তার যে পেস, ওই পেসটা, বলটা খুব সম্ভবত 147 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, 150-এ বল করেছেন, অ্যাভারেজে 146-এ বল করেছেন। এইরকম র পেস যখন কোনো বোলার করবেন, বা কোনো একটা দলে যখন এরকম র পেস বোলার থাকবে, whoever the opponent is, whether it's Australia or it's England or it's India, it just actually doesn't matter at all. And when you have a pace bowler like Nahid Rana, he can just outplay the opponent, এবং he really did the same thing. We must give credit to Taskin Ahmed also, কারণ the way he started, initially the breakthrough came by Taskin Ahmed, যে বলটা ডিভিয়েট করেছে বেশ ভালো প্রথম বলটা, এটা মনে হয় যে it just came out of surprise for the batter, যে the way the ball just nipped back in towards the right hander, আমার কাছে মনে হয় it was phenomenal. মুস্তাফিজের প্রশংসা করতে হবে, যে মুস্তাফিজ আমরা জানি যে he is very much prominent to shape the ball away from the right hander, মানে বাইরে বের করার ক্ষেত্রে। বাট the way he nipped the ball back into Marnus Labuschagne, এটা একটা নিউ কাইন্ড অফ মুস্তাফিজের ফিচার, কিন্তু মানে যেটা খুব ইউজুয়ালি বা রেগুলারলি দেখা যায় না। মুস্তাফিজের আপনি যদি একটা উইক পয়েন্ট বলেন, সেই একটা উইক পয়েন্ট হচ্ছে ভেতরের দিকে বল ঢোকাতে পারেন না। বাট আজকে দ্য ওয়ে মুস্তাফিজ স্টার্টেড, এবং আমরা দেখলাম যে মার্নাস লাবুশানকে বল ভিতরে ঢুকিয়ে মুস্তাফিজ আউট করেছেন। দ্যাট মিনস হি ইজ ট্রাইং টু ক্রিয়েট অ্যানাদার ওয়েপন অ্যাট হিজ আর্সেনাল, এবং ইটস রিয়েলি আ ম্যাটার অফ প্রেজ ফর বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে যেটা বাংলাদেশ খুব ভালো মতো করতে পারছে। অল ক্রেডিট গোস টু all the 3 pace bowlers, এবং that was very much well complemented by মোসাদ্দেক হোসেন সৈকত। কুপার কনলি যখন ব্যাটিং করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল একটা বিষয় যে একটা ভালো অফ স্পিনার দরকার আসলে, কারণ দ্য অনলি, আমার কাছে মনে হয় যে shortcomings for Cooper Connolly has been the right arm off break bowlers, proper quality right arm off break bowlers, এবং মিরাজ যেভাবে আসলে লুপ দিয়ে ফ্লাইট দিয়ে বোলিং করছিলেন, it was very much easy peasy equation for Cooper Connolly to deal এক্স্যাক্টলি। with মেহেদী মিরাজ। বাট আমার মনে হয় যে মোসাদ্দেক যেভাবে বোলিং করেছেন আই লাইনের নিচে, এবং ওই ধরনের বলগুলো হয় কি যে ব্যাটার বিকেম ভেরি মাচ কনফিউজ, যে ওয়েদার দ্য বল ইজ গোয়িং টু হোল্ড ইটস লাইন অর ইটস গোয়িং টু জাস্ট টার্ন অ্যাওয়ে। সো এটা চিন্তা করতে করতেই ব্যাটসম্যান কিন্তু বলের লাইনটাকে মিস করে ফেলেছেন, এবং সে বলটা ভেতরের দিকে ঢুকেছে। মোসাদ্দেক, আমরা বিরতির পর্যন্ত 2টা উইকেট নিয়েছেন। আমার কাছে মনে হয় যে ইটস বিন আ ডে ফর মোসাদ্দেক, এবং শিওরলি ইজ গোয়িং টু বি দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। এবং নাহিদ রানাকেও ক্রেডিটটা দিতে হবে। দেখেন, নাহিদ রানা কিন্তু সিম্পলি খুব
নীরবে নিভৃতে বাংলাদেশ ক্রিকেট একটা রেভলিউশন ক্রিয়েট করে দিতে যাচ্ছেন। রেভলিউশনটা কিভাবে, সেটা জি জি এন্টায়ার বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রসিডিউরের সঙ্গে সম্পর্কযুক্ত। আজকে নাহিদ রানা আপনার দলে আছে দেখেই কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাহস পাচ্ছে বেটার উইকেটে ক্রিকেট খেলার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা হোম কন্ডিশনে কিন্তু নর্মালি স্পিনিং ট্র্যাক বানিয়ে অভ্যস্ত, আমরা একটু লো বাউন্সি উইকেট বানিয়ে অভ্যস্ত, কারণ হোম কন্ডিশনে আমরা জিততে চাই, তাই না? কিন্তু আপনি চিন্তা করেন, আপনি লাস্ট যে দুইটা সিরিজ খেললেন, একটা পাকিস্তানের সঙ্গে একটা নিউজিল্যান্ডের সঙ্গে, আপনি কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে মানে প্রপার ক্রিকেটিং উইকেট বানিয়েছেন। কেন প্রপার ক্রিকেটিং উইকেট বানিয়েছেন? কারণ আপনার মধ্যে কনফিডেন্স আছে, নাহিদ রানা তো আছে। সো আমার প্রপার ক্রিকেটিং উইকেট বানালে কোনো সমস্যা নেই, আমার ব্যাটিং উইকেট বানালে কোনো সমস্যা নেই। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ঘরের মাটিতে মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাচ্ছে, যেটা কল্পনাও করা যাইতো না। এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটটা কেন বানাচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে? কারণ বাংলাদেশ সেনা তাদের দলে নাহিদ রানা আছেন। সো আমার কাছে মনে হয় যে নাহিদ রানা জাস্ট উইদাউট নোয়িং, নাহিদ রানা নিজেও হয়তো বা জানেন না তিনি আসলে কতটা বড় রেভলিউশন দেশের ক্রিকেটে করতে যাচ্ছেন বা করে ফেলেছেন অলরেডি। এবং এক্স্যাক্টলি সেটা আসলে এন্টায়ার ক্রিকেটের ডেভেলপমেন্টে অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। কারণ আপনি খুব সিম্পলি বান্না ভাই চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, জাস্ট নাহিদ রানা আছে দেখে বাংলাদেশের ক্রিকেটে বেটার উইকেটে ক্রিকেট খেলার প্রচলনটা শুরু হয়েছে। এবং এটাই কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নেবে। আমরা যে কথা বলতাম যে আমরা বড় টুর্নামেন্টে গিয়ে পারি না, কারণ ঘরের মাটিতে আমরা হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ নেওয়ার প্র্যাকটিস চেষ্টা করি করি। না। এক্স্যাক্টলি, হোম কন্ডিশনে আমরা ওই ধরনের উইকেট বানানো প্র্যাকটিস করি না। বাট এখন বাংলাদেশ কিন্তু ওই প্র্যাকটিসটা করছে। তার কারণটা হচ্ছে তাদের একটা ভরসার জায়গা আছে, আমাদের একটা এক্সপ্রেস পেস বোলার আছে নাহিদ রানা হু ক্যান বল 150 কেস। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। এবং গতকালকে মানে আমরা যখন এটা নিয়ে কথা বলছিলাম এবং আজকে প্রি ম্যাচ অ্যানালাইসিসেও কিন্তু আপনি এই কথাটাই বলছিলেন যে বাংলাদেশ ওই গার্ডটা এখন দেখাইতে পারে যে আমাদের হাতে নাহিদ রানা আছে, আমার ফেভারেবল উইকেটের দরকার নেই, আমি স্পোর্টি উইকেট করেও আমি এই ম্যাচ জিততে পারবো। এবং এটা আপনার কাছ থেকে আজকে সকালেই আমি শুনছিলাম। সো আমি জাস্ট একবার ছোট করে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে যেহেতু বাংলাদেশের বলতে গেলে জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ আছে এবং বাংলাদেশ তো জিতেও যাচ্ছে, আজকের যে টোটাল ম্যাচে বাংলাদেশের যদি বলি যে না কি পারফরমেন্স কাদের ছিল কিংবা আসলে আর ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স কাদের কাছে ছিল, সংক্ষেপে যদি আপনি বলেন আপনার এন্ড থেকে। কি পারফরমেন্স আমি বলবো, প্রথমত উই হ্যাভ টু গিভ ক্রেডিট টু both the top orders, Tanjit Hasan Tamim and Najmul Hossain Shanto, because on that particular time the ball was holding a bit and the pacers were getting a bit of deviation, মানে deviation গুলো পাচ্ছিলেন। সো ওই সময়টাতে the way they approached, আমার কাছে মনে হয় যে মানে they were just charging down the wicket এবং ওই মুভমেন্টটাকে কাট অফ করে ফেলেছিলেন এবং ওই জায়গাটাই খেলার চেষ্টা করছিলেন, যেটা উইকেট কিপার ফার্স্ট মানে তাদেরকে যে পরিমাণ ফ্রাস্ট্রেটেড করেছে, উইকেট কিপার সামনে এসে কিপিং করছিলেন। Followed by a brilliant batting by Mosaddek Hossain Shoykot. Taskin Ahmed complimented him very well, সেই ব্যাপারটা বলতে হবে। Now talking about the bowling performance, আমার কাছে মনে হয় যে নাহিদ রানা has been phenomenal. মুস্তাফিজ ভালো বোলিং করেছেন, তাসকিন has been very much underrated। এবার টেস্ট সিরিজেও দেখেছিলাম যে তাসকিন আসলে ইনিশিয়াল ব্রেক থ্রু গুলো তাসকিনে দিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের এগেইনস্টে। আজকেও ইনিশিয়াল গেটটা কিন্তু ওপেন করে দিয়েছেন তাসকিন আহমেদ। সো দ্যাট রিয়েলি ম্যাটার্স যে কোন বোলারটা গেটটাকে ওপেন করে দিচ্ছেন। কমপ্লিমেন্টেড বাই ভেরি ওয়েল বোল্ড বাই মোসাদ্দেক হোসেন সৈকত। আপনি যদি অপ্রাপ্তির কথা বলেন, আমি বলবো তাওহিদ হৃদয়ের ডট বল পার্সেন্টেজটা আসলে বাড়ছে। ডট বল পার্সেন্টেজ বাড়ার পেছনে অন্যতম বড় কারণ সিঙ্গেল স্কোরিং অপশনের জায়গাটায় মিড উইকেটটা ব্লক করে দিলে তাওহিদ হৃদয় আসলে তার সিঙ্গেল স্কোরিং অপশনটা অনেকাংশে বন্ধ হয়ে যায়। ফলোড বাই মেহেদী হাসান মিরাজের ব্যাটিং ক্যাপাবিলিটির জায়গাটা কিন্তু দিন দিন ডিক্রিজড হচ্ছে। আমি জানি না যে শুধুমাত্র অ্যাজ আ বোলার মিরাজ কতদিন ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করতে পারবেন, বা অ্যাজ আ বোলার কতটুকু মিরাজ দলে কন্ট্রিবিউশনের জায়গাটা সত্যিকারের অর্থে কন্টিনিউ করতে পারবেন। আমার মনে হয় যে ইটস হাই টাইম ফর মেহেদী হাসান মিরাজ টু থিঙ্ক অ্যাবাউট হিজ ব্যাটিং অলসো, এবং এই জায়গাটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সামি ভাই, আমরা যখন প্রোগ্রামটা করছি তখন অলরেডি অ্যানাউন্স করা হয়েছে বাংলাদেশ 69 রানে ডিএলএস পদ্ধতিতে জিতে গেছে। তো আমরা আসলে বাংলাদেশের জয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম প্রি ম্যাচ অ্যানালাইসিস, সেটাই হলো। সো আশা করি আমরা নেক্সট ম্যাচ নিয়ে হয়তো বাংলাদেশের জয় নিয়ে হয়তো প্রি ম্যাচ অ্যানালাইসিসে কথা বলতে পারবো। ধন্যবাদ সামি ভাই আপনাকে। এবং আশা করি বাংলাদেশের যে এই যে গার্ড ফিলিং কিংবা আপনার মতো যারা আসলে বাংলাদেশের এই যে
যারা আমরা কন্টেন্ট দেখি যে আসলে কি ধরনের উইকেট হওয়া উচিত, কাদেরকে অ্যাফিলিয়েট করা উচিত, এই জিনিসগুলো কিন্তু আসলে একটা সার্টেন সময় কিন্তু আমরা দেখতাম না। আমরা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেখতাম, আমরা ফানি কন্টেন্ট দেখতাম, কিন্তু বাংলাদেশের এই রেভলিউশনটাও কিন্তু আসলে আপনাদের মতো যারা বাংলা ভাই আসলে একটা ক্রিকেট অনুরাগী একটা আছেন। বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আর জি ইউ শিওর যে এই ডিসিশনটা হয়ে গেছে? আমি আমি একটা আপডেট পেলাম যে 7:47 পরবর্তী ইন্সপেকশন আছে খুব সম্ভবত। আই এম নট শিওর, যেহেতু আমি জি লাইভে আছে, আপনি একটু কনফার্ম হয়ে নেবেন, যেহেতু আমরা রাবিট হলে ওকে ফরমাল একটা শো করছি। সো ইনফরমেশনটা কতটুকু অথেন্টিক আমি আমি জানি না, আমি জাস্ট একটা আপডেট পেলাম এই মুহূর্তে আমার জি যেটা জি জি হচ্ছে মেসেজ বা ইনবক্স, এরকম একটা তথ্য পেলাম যে 7:47 পরবর্তী ইন্সপেকশন আছে খুব সম্ভবত। আমরা আই তাহলে এম এটা নট ক্রস শিওর। চেক করবো আমিও। জি জি শিওর। সো আশা করি আমরা নেক্সট টাইম যখন কথা বলছি তখন বাংলাদেশের হয়তো এটা নিয়ে আরেকবার আমরা অ্যানাউন্সমেন্টে যাব। ধন্যবাদ সামি ভাই সাথে থাকার জন্য। আশা করি প্রিমিয়ার অ্যানালিসিসে বাংলাদেশের পরের ম্যাচ নিয়ে কথা বললাম, তখন হয়তো আপনাদের সঙ্গে দর্শকদেরকে আরো অনেক কিছু জানাতে পারবো। ধন্যবাদ সামি ভাই। দর্শক, এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ফার্স্ট ওয়ানডে ক্রিকেটের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস, এবং যেখানে বাংলাদেশের জয় নিয়ে আমরা কথা বললাম বাংলাদেশের কি পারফরমেন্স কারা ছিলেন, কিংবা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স কারা ছিলেন, এবং বাংলাদেশের এই যে জয়ের পিছনে কাদের অনেক বেশি অবদান। দর্শক, নেক্সট ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।